B.Ed 4th সেমের EPC 4-এর ইন্সপিরেশন ক্লিপস ফাইন্ডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং উপরে প্র্যাকটিকামটি করা হয়েছে, যার জন্য প্রথমে আমরা কৃতজ্ঞতা স্বীকার লিখে নেব এবং এরপর আমরা সূচিপত্রে প্রথমে ভূমিকা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী, স্বামী বিবেকানন্দের বাণী, ঈশ্বরচন্দ্র বিভিন্ন মনীষীদের বাণীগুলিকে লিখতে হবে এবং তার ব্যাখ্যা দিতে হবে। সেইভাবে আমরা সূচিপত্র তৈরি করেছি। এবার প্রথমেই আমরা অনুপ্রেরণা শব্দটা কীভাবে জড়িত সেটা নিয়ে ভূমিকাটা লিখে নেব ছোটো করে। এরপর আমরা প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান, মৃত্যু, কর্মজীবন এবং তার গ্রন্থগুলিকে লিখেছি এবং অবশ্যই তার ছবি দিতে হবে। তার ছবি একটি দিয়ে দিয়েছি এবং তার জন্ম মৃত্যু সবগুলোকে অল্প অল্প করে লিখে নিয়েছি। এরপর অনুপ্রেরণামূলক বাণী, মানে তিনি যেসব বাণী বলে গেছেন সেই বাণীগুলি থেকে আমরা কী অনুপ্রেরণা হয়, কী অনুপ্রেরণা জাগ্রত হয় মানুষের মধ্যে, সেটাকে করার জন্য প্রথমে বাণীটাকে লিখতে হবে। এরপরে বাণীটাকে বিশ্লেষণ করতে হবে যে তার বাণী থেকে আমরা কী অনুপ্রেরণা পাচ্ছি সেটাকে বিশ্লেষণ করে লিখতে হবে। এইভাবে তোমাদেরকে অনেকগুলি বাণী লিখতে হবে। যেমন 1 নম্বর বাণী দিয়েছে, এবার হচ্ছে 2 নম্বর বাণী, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের আর একটা বাণী। ঠিক একইভাবে প্রথম বাণী যেভাবে ব্যাখ্যা করেছি আমরা পরেরগুলোকেও আমরা ঠিক একইভাবে ব্যাখ্যা করব। এবার হচ্ছে বাণী নম্বর 3, মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের 3টে বাণী, টোটাল 5টা করে বাণী দিতে হবে। আমরা এখানে 3টে বাণী। এবার হচ্ছে 4 নম্বর বাণী, যেখানে আমরা দিয়েছি দেখো, শিক্ষার মূল উদ্দেশ্য হলো আমাদের মনের উন্নয়ন নয় বরং মানবতার উন্নয়ন। এই যে বাণীটা আছে এটাকে বিশ্লেষণে সে বাণীটাকে বিশ্লেষণ করে লিখতে হবে যে এই যে বাণীটা লেখা হয়েছে সেই বাণীটার মধ্যে থেকে আমরা কি জানতে পারি বা এর মূল কথাটা কী। এর পরের মনীষী আমরা নিয়েছি স্বামী বিবেকানন্দ, তার জন্ম, তার মৃত্যু, তার কর্মজীবন এবং তার কিছু গ্রন্থ আমরা লিখে নেব। এবং যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের বাণীগুলিকে আমরা লিখে বিশ্লেষণ করেছি ঠিক একইভাবে এটাও তাই করব। এখানেও আমাদেরকে 5টা বাণী নিতে হবে এবং প্রতিটি বাণী ওপরে বাণীগুলি লেখার পরে তা বিশ্লেষণ করতে হবে। একইভাবে করেছি, এখানেও আমরা তাই করেছি। এইভাবে দেখো, স্বামী বিবেকানন্দের 3 নম্বর বাণী নিয়েছি, যেখানে ইচ্ছা শক্তি জগৎকে পরিচালনা করে থাকে, তাকে আমরা বিশ্লেষণ করেছি। এবার আমরা বাণী নম্বর 4 নিয়েছি, এটাও আমরা নিয়েছি। যেমন দেখো, এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগতে, এটা করেছি। তারপর আমরা 5 নম্বর বাণীতে করেছি, যেমন আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না, সেটাকে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। পরে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি লাগিয়ে নিয়েছি এবং তার সাথে তার জন্ম, মৃত্যু, কর্মজীবন এবং গ্রন্থগুলোকে আমরা লিখেছি। এইভাবে অবশ্যই দিতে হবে প্রথম পেজটা। এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাণী আমরা লিখে নিয়েছি। তোমরা অন্য বাণীও নিতে পারো, তবে এমন কোনো বাণী নেবে যেটা তুমি সহজেই বিশ্লেষণ করতে পারো এবং যা থেকে একটা অনুপ্রেরণা জাগ্রত হয় শিক্ষাক্ষেত্রে বা মানুষ তৈরি হওয়ার ক্ষেত্রে একটা যেন অনুপ্রেরণা জাগ্রত সেই ধরনের সেরকম বাণী নেবে এবং বাণীগুলোকে সুন্দর করে ব্যাখ্যা করবে, যাতে মানে বাণীটার তথ্যগুলোকে ঠিক করে বোঝা যায় সেভাবে তুমি ব্যাখ্যা করবে। একইভাবে আমরা এই ক্ষেত্রেও আমাদেরকে 5টা বাণী নিতে হবে, 5টা বাণীকেই আমরা একইভাবে ব্যাখ্যা করব। এইভাবে আমরা প্রত্যেকটা বাণীগুলোকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করব। এবার আমরা নিয়েছি ঋষি অরবিন্দর কথা, তার জন্ম সাল, তার মৃত্যু সাল, তার কর্মজীবন এবং তার গ্রন্থ লিখে নেব। এরপরে বাণীতে তার যে বলা বাণী সেগুলোকে লিখব। তোমরা চাইলে এই বাণীগুলো বিভিন্ন গ্রন্থ থেকেও নিতে পারো, অথবা তোমাদের কাছে কোনো বই বা গ্রন্থ যদি না থাকে তাহলে তোমরা নেটেও এটা পেয়ে যাবে। নেটে সার্চ করলেই তোমরা গুগল থেকে সেখানে তোমরা বিভিন্ন বাণী পেয়ে যাবে মনীষীদের, সেখান থেকে তোমরা নিয়ে নেবে। এরপরে বাণী নম্বর 4 এবং ঋষি অরবিন্দের বাণী 5টা বাণী এখানে আমরা লিখে নিয়েছি ঋষি অরবিন্দ এবং সেখানে দিয়েছি। এরপর আমরা নিয়েছি APJ আব্দুল কালাম, এনার জন্ম সাল, মৃত্যু, কর্মজীবন, গ্রন্থ সব লিখে নেব। এরপরে আমরা তার বাণীগুলিকে যেমন প্রত্যেকে 5টা করে বাণী নিয়েছি, এনারও 5টা করে বাণী নেব এবং প্রত্যেকটা বাণীকে আমরা একইভাবে বিশ্লেষণ করব। অবশ্যই বিশ্লেষণ করা দরকার, বিশ্লেষণ না করলে প্র্যাকটিকামটা কমপ্লিট হবে না। যেমন এখানে বাণী নাম্বার 4 চলছে, আমাদের বাণী নাম্বার 4 লিখেছি এবং বিশ্লেষণ করেছি। এবার হচ্ছে বাণী 5 নম্বর বাণী নিয়েছি এবং সেটাকে আমরা বিশ্লেষণ করেছি। এরপরে উপসংহার দিয়ে আমরা প্র্যাকটিকামটিকে শেষ করব। উপসংহারে এই যা